আজ মাহফুজের অফিসে যেতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। কিছুই করার নেই, গতকালের নাইট ডিউটিতে একটুও ঘুমাতে পারে নাই, তাই তো সকালে চোখ দুইটা লেগে গিয়েছিল। উফ, আজ যে এত ঘুম কই থেকে আসলো। বর যা রাগী, তাদের চাকরিটা মনে হয় যাবে। নিজের মাথায় মৃদু আঘাত করে। মাহফুজ, তুই মনে হয় আজই চাকরিটা হারাবি। মাহফুজ বেশ দ্রুত গতিতে তার পা চালিয়ে অফিসের দিকে গেল। এবার চলুন পরিচয়টা জানা যাক। আমি মাহফুজ, একজন বড় অফিসের বডিগার্ডদের পরিচালক। বাকিটা আমার আইডিতে আছে। শহরে একটা ছোট বাড়িতে ভাড়া থাকি। পরিচয় দিতে দিতে অফিসে চলে এসেছি। অফিসে ঢুকতেই বস রাগে দৃষ্টিতে আমার দিকে তাকালো। এই ছোট লোকের বাচ্চা, তোর অফিসে আসতে কত সময় লাগে? হয় ঠিক মতো কাজ করবি, নয়তো কাজ ছেড়ে দিবি। সরি বস, আর এরকম হবে না। আসলে গতকাল ঘুমাতে পারি নাই তো তাই। ছোট লোকের বাচ্চা, তোর কাছে কি আমি কৈফিয়ত চাইছি? বডিগার্ডের মতোই থাকবি। যা গিয়ে নিজের কাজ কর। মাথা নিচু করে গালে হাত দিয়ে সেখান থেকে চলে আসলাম। আসলে কোম্পানিটা অনেক বড় আর প্রচুর কন্টেস্ট হয় অন্য সব কোম্পানির সাথে, তাই সব কিছু দেখাশোনা কঠোরভাবেই করতে হয়। কিন্তু আজ একটু দেরি হয়েতে বসের আচরণ তো দেখলেনি। তারপর সোজা আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। এসে সিসি ক্যামেরাগুলো চেক করতে কম্পিউটারে বসে গেলাম। এখন যদি আমার পরিবার আমার সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো। এসব কথা ভাবতেছিলাম আর তখনই আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। তাকে দেখি রবিন সাহেব। হ্যাঁ, রবিন সাহেবও আমার সাথেই বডিগার্ডের কাজ করে। তিনি আমার থেকে বয়সে বড় হলেও আমরা দুজন নিজের ভাইয়ের মতো। কি ব্যাপার ভাই, কি ভাবছো এত? না ভাই, তেমন কিছু না, নিজের পরিবার সম্পর্কে ভাবছিলাম আর কি। কেন, আমরা কি তোমার পরিবার নই? দরকার পড়লে আমার বাড়ি থাকবে, আমরাই তোমার পরিবার। আমিও রবিন সাহেবের কথায় মাথা নেড়ে সায় দিলাম। তারপর আমার আন্ডারে থাকা গার্ডদেরকে পজিশন ঠিক করে দিয়ে আমাদের ডিউটি শুরু করলাম। সিসি ক্যামেরা কোম্পানির প্রত্যেকটা কোণায় সেট করা। সেগুলোতে তীর্যকভাবে দৃষ্টি রাখতে হয় সব সময়, কারণ যে কোনো সময় কেউ অ্যাটাক করতে পারে, আবার কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এদিকে বসের ম্যানেজার নীলা বসের কেবিনের সামনে এসে দেখে বস কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছে। মে আই কামিং স্যার? ইয়েস, কামিন। নীলা ভেতরে ঢুকে বসের সামনে চেয়ারে বসে পড়ে। তারপর ফাইলটা টেবিলের ওপর রেখে বসের দিকে এগিয়ে দেয়। স্যার, এই ফাইলটাতে কয়টা সাইন লাগবে আপনার? একটা প্রজেক্ট হাতে এসেছে, আমরা অনেক লাভবান হতে পারবো। বস ফাইলটা ভালো করে চেক করে কয়েকটা সাইন করে দেয়। নীলা অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছে আর সেটার কাজ প্রায় শেষ করে ফেলেছে। তাই বস খুশি হয়ে নীলাকে কংগ্রেস জানায়। নীলাও অনেক খুশি হয়। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে আপনি অনেক চিন্তিত। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? না না, আমি ঠিক আছি, তুমি এখন যেতে পারো। ওকে স্যার। নীলা খুশি মনে বসের কেবিন থেকে বেরিয়ে যায়। নীলা আমার খুব ভালো একজন বন্ধু, অনেক ভালো মেয়ে, সবার সাথেই মিশুক। বলতে গেলে অফিসে এবং বাইরে আমিও ওর বেস্ট ফ্রেন্ড। নীলা এবং বসকে নীলার প্রজেক্ট সম্পর্কে বলতে শুনেছিলাম, তাই আমিও কিছুটা জানি। সিকিউরিটির বিষয়টা ভালোভাবে চেক করে বাইরে বের হলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তখন দুপুর 12টা বাজে। লাঞ্চ করার জন্য আমাদের জন্য আলাদা একটা রুম আছে, বসের কেবিনের সামনে দিয়ে যেতে হয় আমাদের খাওয়ার রুমে। আমি যাওয়ার সময় হঠাৎ নীলা আমাকে ডাকলো। মাহফুজ, তুমি কি লাঞ্চ করতে যাচ্ছ? হ্যাঁ, লাঞ্চ করতেই যাচ্ছি। কিছু না মনে করলে আমার সাথে লাঞ্চটা করতে পারো। না, কোনো সমস্যা নেই, অন্য একদিন করব বলে নীলার থেকে বিদায় নিয়ে খাওয়ার রুমের দিকে যাচ্ছি। বসের কেবিনের সামনে আসতেই শুনলাম বস কারোর সাথে ফোনে খুব রাগারাগি করছে। বসের কথাটা এমন। তোমাদেরকে আমি ভয় পাই না, আমার কি ক্ষমতা কম আছে নাকি? ফোনের ওপাশ থেকে কিছু শোনা গেল না। বস আবারও বলল, তোরা যত শক্তিশালী গ্যাং হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার এত কষ্ট করে নিজের হাতে গড়া কোম্পানিকে এত সহজে তোদের হাতে দিয়ে দেব না। ওপাশ থেকে কি বললো শুনতে পারলাম না। তারপর বস প্রচণ্ড রেগে গিয়ে গ্যাংয়ের নামটা নিয়ে গালি দিতে শুরু করলেন আর কুকর্মের কথাগুলো বলতে লাগলেন। গ্যাংয়ের নামটা শুনেই তো মাথায় রক্ত উঠে গেল। এই গ্যাংটা এই কয়টা দিনে এত কুকর্ম করেছে, পুরো নষ্ট করে ফেলছে শহরটাকে। না, আমাকেই কিছু একটা করতে হবে, এদেরকে ঠিক করতে আবার রক্তের বন্যা ঝরাতে হবে। তারপর আমি খাবার খেয়ে রুমে গেলাম, কিন্তু কিছুতেই খেতে ইচ্ছে করছে না। আর ওদিকে বসের চেঁচামেচি বেড়েই চলছে। আমি এসবের থেকে দূরে যেতে চাইছি, কিন্তু এসব আমাকে ছাড়ছে না। কোনো মতে খাবার খেয়ে আবার আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। তারপর আমি ফিরোজকে ফোন দিলাম। ফিরোজ কল সার্ভিসে কাজ করে, আমার পুরনো বন্ধু। প্রথমবার কেটে গেল, কিন্তু দ্বিতীয়বার ধরল।
তুমি এতদিন পর ফোন দিলে, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা, শুধু একজনের ফোন কল আর এসএমএস আমার ফোনে ট্রান্সফার করে দিতে হবে, পারবে তো? বস, এটা কোনো কথা বললেন? 5 মিনিট ওয়েট করো, আমি ট্রান্সফার করে দিচ্ছি। ফিরোজের সাথে কথা বলে বাকি কাজ শেষ করলাম, তারপর বাসায় চলে গেলাম। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে বিজয় সাহেব প্রচুর চিন্তার মধ্যেই ঘুরপাক খাচ্ছেন, তার মাথা যেন কিছুতেই কাজ করছে না। মনে মনে ওদেরকে তো বলে দিলাম আমি ওদের গ্যাং দেখে নেব, কিন্তু কিভাবে কি করব? আমারও সিকিউরিটি ব্যবস্থা কম নাই, আর মাহফুজ আমার সিকিউরিটির সব থেকে বড় সাপোর্ট, কিন্তু ওরা তো সাজ্জাদের গ্যাং, এই শহরের সব থেকে পাওয়ারফুল ওরা। এমন কোনো কাজ নাই যা ওরা করে নাই। সাজ্জাদের নাম শুনলেই পুরো শহর এখন কেঁপে ওঠে। এখন মাহফুজ এই আমাকে সেভ করতে পারবে, কিন্তু আজ তো সামান্য একটা কারণে মাহফুজকে আঘাত করছি। উফ, মনটা খারাপ থাকলে যে কখন কি করে বসি। যাই হোক, মাহফুজের কাছে ক্ষমা চেয়ে নেব, তবুও আমার সেফ থাকা লাগবে। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে শাওয়ার নিলাম অনেক সময় নিয়ে, তারপর হালকা কিছু খেয়ে অফিসের দিকে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে সোজা আন্ডারগ্রাউন্ড রুমে চলে গেলাম। তারপর মন দিয়ে কাজগুলো করতে লাগলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। আমার ফোনে তো অপরিচিত কারো নাম্বার ফোন দেওয়ার কথা নয়। তখনই মনে পড়লো আমার ফোন তো বসের ফোনের সাথে কানেক্ট করা। এসব ভাবতেই ফোনটা রিসিভ হয়ে গেল। তখন এই ফোনটা কানের কাছে নিলাম। কে আপনি? তোর বাপ রে কুত্তার বাচ্চা! তুই তুই আবার ফোন করেছিস? ফোন করে কোনো লাভ হবে না। আমি আমার নিজের হাতে গড়া কোম্পানিকে তোদের হাতে তুলে দেব না, সে তোরা যত পাওয়ারফুল এই হোস না কেন। দরকার পড়লে আমি পুলিশের কাছে গিয়ে তোদের নামে কেস করে আসবো। রাজের বিরুদ্ধে কেস করবি তুই? তোর মতো পিঁপড়ার বাচ্চা কি করবি আমার? পুলিশের বাপ আমি। সেটা দেখাই যাবে কে কার বাপ। এই রাজকে এখনো চিনিস না তুই? ভালোই ভালোই দিয়ে দে, না হলে তোর কোম্পানিটা মাইন বিস্ফোরণে উড়ে যাবে। আর হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, তোর একটা মেয়ে আছে শুনেছি, যে মেয়ের বিয়ের বয়স হয়েছে। তো দেখি রাখিস, তোর এসবের জন্য তোর মেয়ে যেন শাস্তি না পায়। তোকে 2 দিন সময় দিলাম, ভেবে দেখ। বলেই বসের মুখের উপর ফোনটা রেখে দিল। এখন বিজয় সাহেবের নিজের থেকে মেয়ের জন্য বেশি চিন্তা হচ্ছে। এখন তো কিছু একটা করতেই হবে। এই কে আছিস? এক্ষুনি মিটিং ডাক আর মাহফুজকে ডেকে পাঠা। কি যে হবে। অন্যদিকে বিজয় সাহেবের তো রাজের কথা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করছে। মাইনের কথা শুনে যেন তার কোনো হুঁশই নাই। এদিকে এসব কথাবার্তা শুনে তো আমার মাথায় রক্ত চড়ে গেছে। এই রাজের এত বড় সাহস যে আমাদের কোম্পানি থেকে চোখ তুলে তাকায়। তারপর বিজয় সাহেব একটা জরুরি মিটিং ডাকে, নীলাকে বলে। সেখানে কোম্পানির প্রায় সমস্ত স্টাফই উপস্থিত। একটু পর আমি আসলে মিটিং শুরু হয়। আপনারা সকলেই জানেন যে আমার সেক্রেটারি নীলার মাধ্যমে অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি, আর এর মাধ্যমে অনেক বড় একটা লাভ হবে আমাদের। কিন্তু সাজ্জাদের যে গ্যাংটা আছে তার বর্তমান দায়িত্বে রাজ রয়েছে। ওদের চোখ আমাদের কোম্পানির উপর পড়েছে। আর সবাই তো জানো আমার একটা মেয়ে আছে, এবার অনার্স 3য় বর্ষে। এখন রাজ বলছে যদি কোম্পানিটা ছেড়ে না দেই তাহলে ওরা আমার মেয়েকে। আর কিছু বলতে পারলেন না বিজয় সাহেব। চশমার নিচ থেকে চোখের পানি মুছে আবার বললেন, এখন নিজের থেকে আমার মেয়েকে নিয়েই বেশি ভয় হচ্ছে। আমি আমার মেয়েকে হারাতে চাই না। তাহলে আমি কি এখন প্রজেক্টটা ছেড়ে দেব? বিজয় সাহেব একথা বলতে মাহফুজ দাঁড়িয়ে গেল। কার এত বড় বুকের পাটা যে আপনাকে এসবের হুমকি দেয়? আজ থেকে আপনার সব কিছু সেফটির দায়িত্ব আমি নিলাম। আপনি নিশ্চিন্ত থাকুন বস, বলে আমি মিটিং শেষ করে দেই। তারপর মাহফুজের শুরু হয় দুদিকের কাজ। এদিকে অফিস, অন্যদিকে বসের মেয়ে। কিন্তু বিজয় সাহেব আরও সেফটির জন্য পুলিশের সাহায্য নেবে বলে থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। প্রচুর গতিতে ড্রাইভ করে থানার সামনে গিয়ে থামে। তারপর সোজা পুলিশ কমান্ডারের রুমে চলে যায়। কমান্ডার বিজয় সাহেবকে দেখে দাঁড়িয়ে যায়, কারণ বিজয় দেশের টপ 10 ধনীর মধ্যে একজন। জি বিজয় সাহেব, কোনো সমস্যা হয়েছে আমাকে বলতেন, আমি চলে যেতাম। শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? না না, সমস্যা নাই, আপনি দাঁড়িয়ে না থেকে বসুন। তারপর কমান্ডার বসলে বিজয় সাহেব বলতে থাকেন, আসলে আমাকে একটা গ্যাং অনেক হুমকি দিচ্ছে, আর আমার কোম্পানিকে দখলে নেওয়ার চেষ্টা করতেছে। আপনাকে কিছু পুলিশ দিতে হবে আমাকে, আর নিরাপত্তার বিষয়টা দেখতে হবে। আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। শুধু কত পুলিশ লাগবে আর কখন লাগবে বলবেন আমাকে, আমি সব ব্যবস্থা করে দিব। এখন আপনি নিশ্চিন্তে যেতে পারেন।
তারপর বিজয় সাহেব অফিসে এসে সেদিনের মতো সবাইকে ছুটি দিয়ে দেয় আর মাহফুজকে বিশেষ অনুরোধ করে যেন তার মেয়ের কিছু না হয়। মাহফুজও তার দায়িত্ব ভালোভাবে বুঝে নেয়। আর এদিকে রাজের কাছে খবর পৌঁছে যায় যে বিজয় সাহেব পুলিশের কাছে গিয়েছিলেন আর পুলিশও তাকে সাহায্য করবে বলে জানিয়েছে। একথা শুনে রাজের মাথায় আগুন ধরে যায়। রাজ তখনই তার দলবল নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু পর থানার সামনে 8 থেকে 10টা গাড়ি এসে দাঁড়ায়। কমান্ডার গাড়িগুলো দেখে চিনে ফেলে যে এটা রাজের গাড়ি। কমান্ডার রাজকে দেখে উঠে দাঁড়িয়ে যায় আর ভয়তে ঘামতে শুরু করে। রাজ এসে একটা চেয়ার নিয়ে কমান্ডারের সামনে টেবিলে পা তুলে দিয়ে বসে। ওই কমান্ডার, এই শহরে তোর মোট কতজন পুলিশ আছে? জি স্যার, মোট 5,000 পুলিশ আছে। আমার কত ছেলেপেলে তৈরি করা আছে জানিস? এই শহরে আমার 20,000 ছেলেপেলে তৈরি করা আছে। ওদেরকে একবার বললে তোর কি অবস্থা হবে জানিস? তো রাজের কথা শুনে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা, কিন্তু স্যার আমাকে এগুলো বলছেন কেন? বিজয় যে গ্যাংয়ের কথা তোর কাছে বলেছে সেটা আমারই গ্যাং, আর আমি বিজয়ের কোম্পানি নেব বলছি। তাই তুই ওকে কোনো প্রকারে পুলিশ দিয়ে হেল্প করতে পারবি না। আর যদি দেখি যে কোনো পুলিশ দিয়েছিস তাহলে থাক, আর বলা লাগবে না। আমি বিজয় সাহেবকে কোনো প্রকার সাহায্য করব না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তারপর রাজ থানা থেকে বেরিয়ে যায় আর কমান্ডার বিজয়কে ফোন করে বলে যে তাকে পুলিশ দিয়ে সাহায্য করতে পারবে না। একথা শুনে বিজয় সাহেবের তো মাথায় আকাশ ভেঙে পড়ছে। তিনি রাতটা কোনো মতে পার করে দিয়ে সকালে অফিসে চলে যায়। কোনো উপায় না পেয়ে বিজয় সাহেব মাহফুজকে ডেকে পাঠায়। একটু পর মাহফুজ আন্ডারগ্রাউন্ড রুম থেকে বেরিয়ে বসের কাছে চলে যায়। গিয়ে দেখে অতিরিক্ত চিন্তায় বসের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বস, আসতে পারি? মাহফুজের কথায় বিজয় সাহেব চমকে ওঠে। হ্যাঁ মাহফুজ, এসো ভিতরে এসো। ভিতরে গিয়ে বসের সামনে সোজা হয়ে দাঁড়াই। আরে তুমি দাঁড়িয়ে থাকলে কেন? চেয়ার দেখিয়ে বসো ওখানে। আমি তো অবাক হয়ে গেছি বসের কাণ্ড দেখে। 2 দিন আগে ওইরকম ব্যবহার করলো আর এখন এত খাতির করতেছে। তারপর মাহফুজ চেয়ারে বসে। বিজয় সাহেব মাহফুজের দুটো হাত জোর করে ধরে ফেলে। পরে পুলিশের কাছে যাওয়ার ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত মাহফুজের কাছে সব বলে। আমার মনে হয় পুলিশকে ওই রাজই হুমকি দিয়েছে। এখন আমি কি করব? আমাকে বাঁচাও মাহফুজ। বস, আপনি চিন্তা করবেন না, আমি সব দেখতেছি আর আপনার সিকিউরিটি আরও বাড়িয়ে দিচ্ছি। এই কথা বলেই আমি আবার নিজের কাজে চলে যাই। না, এবার আমাকে এই ব্যবস্থা নিতে হবে। ওই রাতের বংশকেই নিষ্পাত করে দেব। সেদিনের মতো অফিস ছুটি হয়ে যায়। রাতে মাহফুজ রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সোজা বসের বাসায় চলে যায়। বাসার সামনে মাহফুজ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় বসের মেয়ে বাসা থেকে বের হয়। মাহফুজকে দেখেই তো বসের মেয়ে ফিদা হয়ে যায়। মাহফুজ এমনিতে দেখতে অনেক স্মার্ট, ফর্সা মুখ, চুলটা মাঝারি আকারে কাটা, তার উপর আবার স্টাইল করে রাখছে। আজকে একটা নীল শার্ট আর সাদা প্যান্ট পরে আসছে। সত্যি বলতে মাহফুজকে অনেক বেশি সুন্দর লাগছে। যে কোনো মেয়েই ফিদা করতে এতটুকুই যথেষ্ট। তাশফিকে বসের মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মাহফুজ তাকে গাড়িতে বসতে বলল। ম্যাডাম, দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠুন, আপনার কলেজে দেরি হয়ে যাচ্ছে। মাহফুজের কথায় তাশফি চমকে ওঠে। এতক্ষণে মাহফুজকে দেখে তাশফি একটা ঘোরের মধ্যে ছিল। একবার দেখতেই মাহফুজকে ভালো লেগে যায় তাশফির। এরপর তাশফি গিয়ে গাড়িতে বসে। মাহফুজ ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে। কিছুক্ষণ পর তারা কলেজের সামনে এসে পৌঁছায়। তাসফি গাড়ি থেকে নেমে কলেজে চলে যায়। মাহফুজ তাসফিকে নামিয়ে দিয়ে গাড়ির দিকে যেতে লাগে। হঠাৎ কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো আর আমাকে ধরে নিয়ে যেতে লাগলো। কিছু না বুঝে ওঠার আগেই এরকম নিয়ে যেতে লাগলো। এমনভাবে সব মিলে ধরছে যে ছোটাতেও পারছি না। এই, তোমরা কারা আর এমনভাবে কোথায় নিয়ে যাচ্ছ? ওই, একদম চুপ করে থাকবি, না হলে তোর শরীরটা মাথার থেকে একদম আলাদা হয়ে যাবে। আমি ভয়ে চুপ করে থাকলাম আর তাদের সাথে যেতে লাগলাম। ছেলেগুলো আমাকে রাজের কাছে নিয়ে গেল। আর এই শহরে এমন কেউ নাই যে রাজকে চেনে না, আর আমিও তার ব্যতিক্রম নই। এই কুত্তার বাচ্চা, তোর তো দেখছি তোর বসের উপর খুব মায়া। তোর বসকে বাদ দিয়ে তার মেয়ের উপর নজরদারি করতেছিস। যেখানে আমি তোর বসের মেয়ের দিকে নজর দিয়েছি সেখানে তুই নাক গলাতে গেলি। তোর তো দেখছি খুব দরদ। আপনারা শুধু শুধু বসের কোম্পানির উপর নজর দিয়েছেন কেন? আপনাদের টাকা পয়সার অভাব নেই, আর কোম্পানিকে দখলে নেওয়ার জন্য বসের মেয়ের দিকে নজর দিয়েছেন কেন? ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার কথার উপর কথা বলার? আর আমি কি করব কি করব না সেটা কি তোর কাছে শিখতে হবে?
এটা বলেই রাজ মাহফুজের বুক বরাবর সোজা একটা লাথি মারে, আর মাহফুজ ছুটে গিয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। এত জোরে লাথি মেরেছে যে মাহফুজের মনে হচ্ছে এখনই যেন দম বেরিয়ে যাবে। এই তোরা কই আছিস? ওই কুত্তাটাকে এমনভাবে মারবি যেন বাঁচতে না পারে। এটা বলেই ভেতরে চলে যায়। সাথে সাথে রাজের অনেকগুলো ছেলে এসে আমাকে এলো পাথারে মারতে থাকে। একসময় আর ব্যথা সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে যাই। রাজের ছেলেরা তখনও মারতে থাকে। একটু পর তারা খেয়াল করে যে মাহফুজের শরীর আর নড়াচড়া করছে না। একজন নাকের কাছে হাত দিয়ে দেখে সে নিঃশ্বাসও নিচ্ছে না। তারপর ছেলেগুলো মাহফুজকে গাড়ি করে রাস্তায় ফেলে দিয়ে আসে। মাহফুজের নিথর দেহ রাস্তায় পড়ে আছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। সেই পথ দিয়ে মাহফুজের এক বন্ধু যাচ্ছিল। মাহফুজকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। তারপর ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। এদিকে বিজয় সাহেব এদিক ওদিক পায়চারি করছে, কারণ মাহফুজের কলেজ থেকে আসতে এত দেরি হওয়ার কথা নয়। আবার কোনো বিপদ হলো না তো? বস তখন এই মাহফুজের নাম্বারে ফোন করে। মাহফুজের ফোনটা তখন তাহসিন মাহফুজের বন্ধুর কাছে ছিল। ফোনের স্ক্রিনে বসের নাম ভেসে ওঠে। তাহসিন তখন ফোন রিসিভ করতেই, মাহফুজ তুমি কোথায়? সে কখন বেরিয়েছো, এখনো আসলে না? মাহফুজের অবস্থা অনেক খারাপ, আর ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাহসিন প্রথম থেকে শেষ পর্যন্ত বলে। তারপর বিজয় সাহেব ঠিকানা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছায়। বিজয় সাহেব মাহফুজের চিকিৎসার সব রকমের ব্যবস্থা করেন। এভাবেই 3 দিন কেটে যায় হাসপাতালে। 4 দিনের মাথায় মাহফুজের জ্ঞান ফিরে আসে। আমার জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখি বজ আর তাসফি আমার পাশে বসে আছে। আমি চারিদিকে চোখ বুলে দেখতে লাগলাম যে কোথায় আছি। বস মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে। তুমি এখন হাসপাতালে আছো, কোনো সমস্যা নাই, এখন তুমি সম্পূর্ণ নিরাপদ। আমাকে এখানে কে নিয়ে আসলো? তোমার এক বন্ধুই তোমাকে এখানে নিয়ে এসেছে, তার সাথে আরও কয়েকজন আছে, তারা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি দরজার সামনে তাকাতেই যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম মাফিয়ার একজন অনেক বড় লিডার সিফাত ভাই দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে জানি গল্প করতেছে, আর পুরো হাসপাতাল মাফিয়ার ছেলেপেলে দিয়ে ভরা। আমার জ্ঞান ফিরেছে দেখে সিফাত ভাই আমার কাছে আসলো। সিফাত ভাইয়ের পিছনে দেখি তাহসিন ও রুমের ভেতর ঢুকলো। তাহসিনকে দেখে তো আমি অবাক। হঠাৎ তাহসিন কোথা থেকে আসলো? মাহফুজ ভাই, এখন আপনার কেমন লাগছে? হ্যাঁ ভাই, অনেক ভালো আছি। আপনি হঠাৎ এইখানে? হ্যাঁ ভাই, শুনলাম আপনি হাসপাতালে অ্যাডমিট হয়েছেন, তাই দেখতে চলে আসলাম। বস আপনি এখন যেতে পারেন, আমি ভালো আছি। আমার বন্ধুরা এখানে আছে, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু বস কিছুতেই যাবে না আমাকে এভাবে রেখে। তারপর অনেক কষ্ট করে বুঝে তাদেরকে বাসায় পাঠিয়ে দিলাম। বস আর তাসফি হাসপাতাল থেকে চলে গেলে সিফাত ভাই আমার কাছে চেয়ার টেনে নিয়ে বসলো। মাহফুজ ভাই, একবার শুধু বলেন আপনার এরকম অবস্থা কে করেছে, তার মাথা শরীর থেকে আলাদা করে দেব। আপনার গায়ে হাত দেয় কার এত বড় সাহস? হ্যাঁ মাহফুজ, শুধু একবার বল কি এই কাজটা করেছে তোর সাথে, শুধু একবার তার নামটা বল। মনে মনে ভাবলাম এখন যদি বলে দেই যে কাজটা কে করছে তাহলে রাজের গ্যাংটাকে আর খুঁজেও পাওয়া যাবে না, কারণ সিফাত ভাইয়ের পাওয়ার রাজের থেকে অনেক বেশি। আর সিফাত ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সিফাত ভাই কোনো সমস্যা নেই, আমার কিছুই হবে না। আর এদেরকে সাহায্য করার জন্য আমি নিজেই যথেষ্ট। আর কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। আর আপনার সব ছেলেদের নিয়ে চলে যান, নাহলে ঝামেলা হতে পারে। ওকে ভাই। তারপর সিফাত ভাই আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। তারপর আমি তাহসিনকে কাছে আসতে বলি। হ্যাঁ বল। তাহসিন হলো আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ডান হাত। আমাকে মেরেছে রাজ। সিফাত ভাইকে যদি রাজদের ব্যাপারে বলতাম তাহলে ওদের অস্তিত্বও খুঁজে পাওয়া যেত না, তাই তোকে বললাম কথাটা। আর হ্যাঁ, আমাকে যারা মেরেছে তাদের সবাইকে বিকালের মধ্যে আমার কাছে চাই। তাহসিন বলল আমাকে চিন্তা না করতে, বিকেলের মধ্যেই আমার পায়ের নিচে সবগুলোকে ফেলবে। তবে হ্যাঁ, সাবধানে যাস যাতে কোনো বিপদ না হয়। আরে তুই থাকতে আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস কারো আছে? তারপর তাহসিন চলে গেলে আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে বিজয় সাহেব হাসপাতাল থেকে সোজা অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে নিজের কেবিনে বসে ভাবতে লাগলেন যে মাহফুজ তো এখন অসুস্থ, কিন্তু আমারও আমার মেয়ের সেফ থাকার জন্য কাউকে লাগবে, কিন্তু কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। আমার সেফটির জন্য এমন কাউকে লাগবে যাকে আমি বিশ্বাস করতে পারি। বিজয় সাহেব অনেক ভাবছেন, কিন্তু কাকে ঠিক করবেন ভেবে পাচ্ছে না। হঠাৎই বিজয় সাহেবের মনে পড়ল একটা গ্যাংয়ের কথা, যেই গ্যাংয়ের লিডার হলো তুহিন। আর তুহিনের সাথে বিজয় সাহেবের অনেক ভালো সম্পর্ক আছে। রাজ, তুমি যতই আমাকে ভয় দেখাও না কেন, আমাকে পিছু হটানো অত সহজ নয়। তখন এই বিজয় সাহেব তুহিনের আস্তানার দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর তুহিনের আস্তানায় গিয়ে পৌঁছলো।
তুহিন বিজয় সাহেবকে দেখেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আরে বিজয় আঙ্কেল যে, কি অবস্থা আপনার? তুহিনের বয়স বিজয় সাহেবের ছেলের মতো, তাই আঙ্কেল বলেই ডাকে। এই কে আছিস? আঙ্কেলকে বসতে দে। তারপর তুহিনের ছেলেরা বিজয় সাহেবকে বসতে দেয়। বলুন আঙ্কেল, এতদিন পর আপনার এই ছেলেকে স্মরণ করলেন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বাবা, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে বলুন আঙ্কেল, আমি সবসময় আপনার সাথে আছি। আমাদের এখন জীবনটা সংকটের মধ্যে আছে। একটা গ্যাং আমাদের উপর নজর দিয়েছে, বিশেষ করে আমাদের কোম্পানির উপর। আবার আমার একমাত্র মেয়ের দিকেও নজর পড়েছে ওদের। তাই কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার বিষয়টা দেখতেছি। আমি আমার ছেলেদেরকে আপনার গার্ড দেওয়ার জন্য পাঠিয়ে দেব, আপনি এখন নিশ্চিন্তে থাকুন। তারপর বিজয় সাহেব অফিসে চলে যান। অফিসে গিয়ে নিজের কেবিনে যান, কারণ অফিসের কিছু কাজ বাদ পড়ে আছে। বিজয় সাহেব কাজ করতেছে, এমন সময় নীলা আসে। স্যার, আসতে পারি? হ্যাঁ নীলাজি, ভেতরে আসো। কোনো কাজ আছে নিশ্চয়ই? জি স্যার, আপনার একটু খোঁজ নেওয়ার জন্য আসলাম, আর মাহফুজের কী অবস্থা তাই জানার জন্য আসলাম। হ্যাঁ, আমি এখন ভালো আছি। আর মাহফুজ হাসপাতাল আছে, তুমি চাইলে দেখা করতে যেতে পারো। ধন্যবাদ স্যার। তারপর নীলা বসের কেবিন থেকে বের হয়ে নিজের কাজে চলে যায় আর ভাবে যে কাল সকালে মাহফুজের সাথে দেখা করতে যাবে। বিকেল বেলার দিকে মাহফুজের ঘুম ভাঙে, তখন নার্স এসে চেক করে যায়। নার্স যাওয়ার পরে মাহফুজ উঠে বসে, কারণ আর শুয়ে থাকতে ভালো লাগছে না। তখনই কেবিনে তাহসিন ঢুকলো আর মাহফুজের কাছে এসে দাঁড়ালো। মাহফুজ, ওদের পাঁচটায় ধরে নিয়ে আসছি আর আমাদের গোডাউনে আটকে রাখছি। প্রথমত কেউ বলতে চাইছিল না, পরে উপায় না পেয়ে ওদের মাথায় গুলি ঠেকাতেই স্বীকার করলো। তোর কোনো সমস্যা হয়নি তো? আরে না, সমস্যা হবে না। আমরা একসাথে 20 জন গিয়েছিলাম, আর তুই থাকতে কারোর এই ক্ষমতা নাই আমাকে টাচ করার। ঠিক, সাথে ভালো কাজ করছিস। এখন থেকে ওদেরকে জামাই আদরে রাখ। আমি সুস্থ হওয়ার পর ওদের ব্যবস্থা নেব। তুই এখন নিলয় আর হাবিবকে রাজের ছেলেদের সাথে মিশে যেতে বলবি, যেন কেউ টেরও না পায়। তারপর ওদের কাজ হলো রাজ কখন কি করে সব আমাকে জানানো। নিলয় আর হাবিব হলো মাহফুজের ইনফরমার। তারপর তাহসিন মাহফুজের খাবার দিয়ে বিদায় নিয়ে গোডাউনে চলে যায়। মাহফুজ বসে খেতে থাকে, কারণ খাওয়ার পরে ওষুধ খেতে হবে। এমন সময় তাসফি মাহফুজের কেবিনে ঢুকলো। তাসফিকে দেখে তো মাহফুজ অনেক অবাক হলো, একটু উঠে বসার চেষ্টা করলো, কিন্তু শরীরের ব্যথার সম্ভব হলো না। এই, আপনি কি করছেন? আমাকে দেখে বসতে হবে না। আর আপনার শরীর এখনো ভালো হয়নি, আপনি শুয়ে থাকুন। তারপর আর কি, তাসফির কথায় শুয়ে থাকলাম। তারপর তাসফি আমার কাছে চেয়ার টেনে নিয়ে বসলো। আপনার শরীর এখন কেমন লাগছে? হ্যাঁ, এখন অনেকটা ভালো লাগছে। আপনার শরীর কেমন আছে? এই, আমাকে আপনি করে বলছেন কেন? আমি কি আপনার সিনিয়র নাকি? না মানে মানে টানে কিছু জানি না, আমাকে এখন থেকে তুমি করে বলবেন, তাই জানি। তাসফির হঠাৎ এমন রেগে যাওয়াতে ভয় পেয়ে যাই। আচ্ছা, এখন থেকে তুমি করেই বলবো। তুমি করেই বলতে হবে। আর শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলে দিচ্ছি। তারপর তাসফি আমাকে যা বললো সেটা শুনে পুরো অবাক হয়ে গেলাম। হ্যাঁ বলবো নাকি না বলবো কিছু বুঝতে পারছি না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলে দিচ্ছি। আপনি প্রথম যেই দিন আমাকে কলেজে নেওয়ার জন্য আমাদের বাসায় গিয়েছিলেন, সেই দিন এই আপনাকে প্রথম দেখে আপনাকে ভালো লেগেছে। জীবনে কাউকে ভালোবাসলাম না, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাকে কি আপনার পছন্দ হয়? মাহফুজ তো তাসফির কথায় কি বলবে ভেবে পাচ্ছে না, একদম চুপ হয়ে আছে। মাহফুজের চুপ থাকা দেখে তাসফি আবার বলে উঠল, এই, আপনি চুপ করে আছেন কেন? আমাকে আপনার ভালো লাগে নাকি তাই বলুন। দেখো তাসফি, সেটা কিভাবে সম্ভব? আমার মতো একজন বডিগার্ডকে তুমি ভালোবাসো, তোমার বাবা জানলে তো আমাকে চাকরি থেকেই বের করে দেবে। তাছাড়া আমার আসল পরিচয় তুমি জানো না, আমার আসল পরিচয় জানলে তুমি আমাকে ঘৃণা করতে। আমি কিছু শুনতে চাই না, ব্যাস। আপনি সুস্থ হওয়া পর্যন্ত ভাবার সময় দিলাম, তারপর আপনার সিদ্ধান্ত জানাবেন। বলে তাসফি চলে গেল। আমি তো তাসফির চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি জল্লাদ মেরে বাবা, মেয়েটা বলে কি? আর তাসফি তো জানে না যে আমি খারাপ কাজ করি। তবে তাসফিকে দেখতে কিন্তু একদম হুড়পড়ির মতো। সত্যিই বলতে গেলে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে একটু শুয়ে থাকলাম। এদিকে বিজয় সাহেব নিজের কেবিনে বসে আছে। তুহিন তার অনেকগুলো ছেলে পাঠিয়েছে বিজয় সাহেবের সিকিউরিটির জন্য।
ছেলেগুলো অফিসে এসে বিজয় সাহেবের কেবিনে ঢুকে যায়। কে তোমরা আর কি চাও? আমাদেরকে তুহিন ভাই পাঠিয়েছে। ও আচ্ছা, তোমরা তুহিনের লোক। আচ্ছা, আমার কোম্পানিকে ভালোভাবে পাহারা দিবে, বিশেষ করে আমার মেয়েকে সেফ রাখবে, এটাই তোমাদের প্রধান দায়িত্ব। ছেলেগুলো নিজেদের কাজ বুঝে নিয়ে নিজেদের কাজে চলে যায়। এখন বিজয় সাহেব একটু শান্তি পেলেন। তখনই নীলা বিজয় সাহেবের কেবিনে আসলো। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি, তোমার কি অবস্থা? আমিও ভালো আছি স্যার। আরেকটা কথা স্যার, আমি একটু মাহফুজের সাথে দেখা করতে যেতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন। ওকে, যাও, কোনো সমস্যা নাই, দেখা করে আসো। তারপর নীলা অফিস থেকে বেরিয়ে হাসপাতালে চলে। তারপর মাহফুজের কেবিনে যায়। ও নীলা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তোমার শরীর এখন কেমন? হ্যাঁ, আমিও এখন ভালো আছি। এভাবেই কিছুক্ষণ কথা বলে নীলা আবার অফিসে চলে যায়। মাহফুজের এখন বেশ ভালো লাগছে। দুপুরে ডক্টর এসে মাহফুজকে চেক করে রিলিজ করে দেয়। তারপর তাহসিন এসে মাহফুজকে বাসায় নিয়ে যায়। কে তাহসিন, মালগড়ের কি অবস্থা? হ্যাঁ, ভালোভাবে রাখছি যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখছি। ওকে, ঠিক আছে। আজ বিকাল পর্যন্ত জামাই আদরে রাখ, বিকালে এসে আমি মিষ্টিমুখ করাবো ওদের। ওকে, তুই এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নে, এখন পরে গোডাউনে আসবি। বলে তাহসিন চলে যায়। আমিও কাপড়গুলো খুলে ওয়াশরুমে শাওয়ার নিতে চলে গেলাম। এতদিন হাসপাতালে শুয়ে থেকে শরীরে জং ধরে গেছে। অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম, তারপর ওয়াশরুম থেকে বের হয়ে কিছু খেয়ে নিলাম। এভাবেই দেখতে দেখতে বিকাল হয়ে গেল। তখন গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পর গোডাউনেও পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাজের 5টা ছেলেকে তাহসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমি ওদের কাছে যেতেই ওদের মধ্যে থেকে একজন বলে উঠলো, ওই, তোকে না মেরে রাস্তায় ফেলে দিয়ে আসলাম, তাহলে তুই বেঁচে আসলি কিভাবে? তোর বাচ্চা বাপ কি কখনো মরে নাকি? আমি মারা গেলে তোদের শরীর থেকে জানটা আলাদা করবে কে? বলেই সজরে বুকের মধ্যে একটা লাথি মারলাম। আমার আসল পরিচয় আর কার গায়ে হাত দিয়েছিস সেটা যদি একবার জানতি, তাহলে তো আমাকে মারা যাইতি। তারপর তাহসিনকে বললাম মোটা একটা রড আর কাটার নিয়ে আসতে। তাহসিন এসে রড আর কাটার দিয়ে গেল। রডটা হাতে নিয়ে পাশ থেকে এক জায়গায় করে সজোরে পায়ে বাড়ি দিলাম। সাথে সাথেই মট মট করে হাড় ভাঙার শব্দ হলো, আর ওরা মাগো বলে চিৎকার করে উঠলো। তারপর কাটার দিয়ে একটার কাছে গেলাম। কাটারটা আঙুলের ফাঁকে ঢুকিয়ে কাটারে চাপ দিতেই একটা আঙুল আলাদা হয়ে গেল। সাথে সাথে ষাঁড়ের মতো চিৎকার দিয়ে উঠলো। বাকিগুলো হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা না বুঝে এমনটা করে ফেলেছি, দয়া করে আমাদেরকে মেরো না। কেন রে কুত্তার বাচ্চারা, আমাকে মারার সময় এই কথাগুলো তোদের মনে ছিল না? এখন তো তোদের জামাই আদর করবো বলেই কাটার দিয়ে এলো পাথারি ওদের বুকে মারতে থাকলাম। তারপর বাকিগুলোরও সব কটা আঙুল কেটে নিলাম। অনেক রক্ত পড়তেছিল, তাই টেপ দিয়ে আঙুলের মাথায় পেঁচিয়ে দিলাম। তখন সব কটা গলা কাটা মুরগির মতো করতেছিল। সাথে সাথে ওদের বুক থেকে অঝোর ধারায় রক্ত পড়তে লাগলো। এভাবে আর কিছুক্ষণ থাকলে ওদের জীবন চলে যাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু ওদেরকে বেশি কষ্ট দেব না। আমার পরিচয় শুনলে ওদের মরতে একটু সুবিধা হবে। তখন ওদের কানের কাছে মুখ নিয়ে আমার পরিচয়টা বললাম। সাথে সাথে ওদের চোখগুলো বড় বড় হয়ে গেল আর দম আটকে মারা গেল। তাহসিনকে বললাম ওদের লাশগুলো শহরের মেন পয়েন্টে ঝুলিয়ে রেখে আসতে, যাতে শহরে সবাই দেখতে পারে তাদের। তারপর বাসায় চলে গেলাম। হ্যাঁ, এখন একটু শান্তি লাগছে ওদেরকে মেরে। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। অপরিচিত নাম্বার বলে প্রথমে ধরলাম না, দ্বিতীয়বার আবার ফোন আসলো। এবার ফোনটা রিসিভ করতেই মেলি কণ্ঠ আসলো। হ্যালো, কে বলছেন? আমি। আরে আমিটাকে দেখুন, পরিচয় দিলে দিন, আর না হয় ফোন কেটে দিন। আরে অত রেগে যাচ্ছেন কেন? আমি তাসফি। ও তাসফি, আসলে হঠাৎ করে ফোন দিলে তো। কেন, ফোন দিতে পারি না নাকি? না সেটা নয়, কিন্তু আমার নাম্বার পেলে কোথায়? যাকে ভালোবাসি তার নাম্বার পেতে সময় লাগে নাকি? আচ্ছা, আমাকে আপনার ভালো লাগে নাকি সেটা বলেন। তাসফির কথা শুনে চুপ করে গেলাম। এত কথার মধ্যে আবার এই কথা কেন? এটা আসলেই পাগলি। কি হলো, চুপ করে আছেন কেন? আমাকে আপনার ভালো লাগে নাকি? আমি আর কোনো অজুহাত শুনবো না। আমি জীবনে এই কাউকে ভালোবাসলাম, আর এখন যদি না বলেন তাহলে আমি কিন্তু খারাপ কিছু করে ফেলবো। মনে মনে বললাম, না কি যে করি মেয়েটাকে নিয়ে। এখন না বলে যদি কিছু করে বসে তাহলে নিজেকে ক্ষমাও করতে পারবো না। কি হলো? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবা কি মেনে নেবে? হ্যাঁ, মেনে নেবে, কারণ আমি যা বলি আমার বাবা তাই শুনে। আমার সুখের জন্য বাবা সব কিছুই করবে। তারপর তাসফির সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম।
কারণ সকালে উঠে অফিসে যেতে হবে, অনেকদিন যাওয়া হয় না। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো শহরে হইচই লেগে গেছে। মাফিয়ার ছেলেগুলোকে এত খারাপভাবে কে মারলো? ওদিকে রাজের অবস্থা তো আরো খারাপ। রাজ তো পুরো পাগল হয়ে গেছে, যেভাবেই হোক ওর ছেলেদের খুনিকে ধরবে। কিন্তু মাহফুজকে ওদের মাফিয়া 14 গোষ্ঠীর চেষ্টা করলেও ধরতে পারবে না। মাহফুজ নিশ্চিন্তে বসে আছে, যেন কিছুই জানে না। অফিসের সময় হয়ে যাচ্ছে বলে ওয়াশরুমে যায় শাওয়ার নেওয়ার জন্য। ওয়াশরুম থেকে বের হয়ে অফিসের ড্রেস পরে নেয়। বাসা থেকে বের হবে এমন সময় ফোনটা বেজে ওঠে। তারপর ফোনটা রিসিভ করে যা শুনে তাতে তো মাহফুজের হুঁশি উড়ে যায়। হ্যাঁ নিলয়, বল কি অবস্থা? নিলয় হলো মাহফুজের ইনফর্মার। ভাই, রাজ তো বিজয় সাহেবের বাড়িতে মাইন ফিট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আর মাইনের সাথে বিজয় সাহেব এবং তার মেয়েকেও উড়িয়ে দিবে। কি বলিস কি তুই নিলয়? তোর মাথা ঠিক আছে তো? পাগল হয়ে গেছিস নাকি তুই? না ভাই, আমার মাথায় একদমই ঠিক আছে। রাজের সাথে থেকে শুধু ওদের এই প্ল্যান সম্পর্কে যা জানলাম তাই বললাম আপনাকে। তারপর ফোন রেখে দিলাম। নিলয়ের কথা শুনে চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে কি করব। পরে চিন্তা করলাম যে রাজ তো শুধু প্ল্যানই করছে, কাজ করতে দেরি আছে। ততদিনে আমি রাজের সব প্ল্যান বিফল করে দেবো। এরপর অফিসে রওনা দিলাম। বাসা থেকে বের হতে আবার ফোনটা বেজে উঠলো। ফোন বাজাতেই অস্বস্তি লাগছে, কিন্তু স্ক্রিনে তাকে দেখলাম যে বস ফোন করেছে। হ্যাঁ বস, বলেন। মাহফুজ, কোথায় আছো তুমি? তাসফিয়াকে তো কলেজে নিতে হবে, তাড়াতাড়ি বাসায় আসো। তো আমার তো সেই কথা মনেই নেই, নিলয়ের কথাই তো ভুলে গিয়েছিলাম। তারপর বসের বাসার দিকে রওনা দিলাম। একটু পর বসের বাসাও পৌঁছে গেলাম। গিয়ে দেখি তাসফি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজ খুব সুন্দর করে সেজেছে। আমি গাড়ির সামনে যেতেই তাসফি বলে উঠলো, আচ্ছা, আজ আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, একদম হুড়বড়ির মতো। আমার কথা শুনে তাসফিকে দেখলাম লজ্জায় মাথা নিচু করে ফেললো। তারপর দুজনে গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি ড্রাইভিং করতেছি আর খেয়াল করতেছি তাসফির লুকিং গ্লাস দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। এভাবেই কিছুক্ষণ পর তাসফির কলেজের সামনে চলে আসলাম। তাসফি গাড়ি থেকে নেমে আমার কাছে আসলো। আচ্ছা, আমরা তো দুজনকে ভালোবাসি, এখন থেকে কি তুমি করে বলতে পারি? এ কথা বলেই লজ্জায় মাথা নিচু করে ফেললো। মনে মনে বললাম, এই মেয়েটা যে এত লজ্জা নিয়ে কিভাবে বেঁচে আছে। হ্যাঁ, তুমি করেই বলতে পারো, ধন্যবাদ তোমাকে। বলেই কলেজের ভিতর চলে গেল। তারপর আমি অফিসের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম, কিন্তু গেটের সামনে যেতে একটু অবাক হলাম, কারণ গেটে যারা ভাড়া দিচ্ছে সবারই নতুন মুখ। মাহফুজ কিছুই বুঝতে পারলো না যে ব্যাপারটা কি। সোজা নিজের কাছে আন্ডারগ্রাউন্ড রুমে চলে গেল। ওদিকে রাজ তার ছেলেদের সাথে বসে আছে। এমন সময় রাজের ইনফর্মার এসে রাজের সামনে দাঁড়ালো। কিরে, কোনো নতুন খবর পেলি? জি বস, একদম তাজা খবর। বিজয় সাহেব তুইনের কাছে গিয়েছিল কিছু ছেলেকে দেওয়ার জন্য, যাতে কোম্পানির সিকিউরিটি বিষয়টা নিশ্চিত করতে পারে। ওই ছোট লোকের বাচ্চাকে ওর মেয়ে সহ মাইন দিয়ে উড়িয়ে দিব। ওর বাড়ি আর কোম্পানির কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। এই শফিক, তুইনকে ফোন করে আসতে বল। তারপর শফিক ফোন করে তুহিনকে আসতে বলে। শফিক হলো রাজের ডান হাত। ফোন করার একটু পরই তুহিন চলে আসে রাজের আড্ডায়। তুহিন এসে রাজের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাজ তুহিনকে কন্ট্রোল করে। জি বস, বলুন, হঠাৎ জরুরি তলব করলেন যে? তুই বলে বিজয় সাহেবের কোম্পানিতে তোর ছেলেদের পাঠিয়েছিস? জি বস, উনি আমাকে ছেলের মতোই দেখেন। আমার কাছে এসে বললেন যে একটা গ্যাং ওনাকে হুমকি দিয়েছে, ওনার সেফটি দরকার, তাই আমার ছেলেদেরকে পাঠিয়েছি। তুই কি জানিস যে সেই গ্যাংস্টার কে? সেটা হলো আমার গ্যাং, আর আমার চোখ পড়েছে বিজয় কোম্পানির দিকে। জি বস, আমি জানতাম না যেটা আপনার গ্যাং। আমি এখনই আমার ছেলেদেরকে ফিরিয়ে আনতেছি। এদিকে বিজয় সাহেব নিজের কেবিনে বসে কাজ করতেছে। একটা বড় প্রজেক্ট তার হাতে আসাতে গভীর মনোযোগ দিয়ে কাজ করতেছে। এমন সময় তুহিনের ছেলেরা বিজয় সাহেবের কেবিনে আসে। ছেলেগুলোর মধ্য থেকে একজন বলে ওঠে, বিজয় সাহেব, আমাদের বস আমাদেরকে এক্ষুনি ফিরে যেতে বলেছে আর পাহারা দিতে নিষেধ করেছেন, তাই আমরা চলে যাচ্ছি। বিজয় সাহেব কাজ করতেছিলেন। ছেলেটার কথায় বিজয় সাহেব চমকে উঠলেন। পাহারা দিতে নিষেধ করছে মানে? কি বলছো তোমরা? মাথা ঠিক আছে তো তোমাদের? এত কথা শোনার সময় আমাদের কাছে নেই। আমাদের কাছে অর্ডার আছে চলে যাওয়ার জন্য, তাই আমরা চলে যাচ্ছি। তাই আর দেরি করা সম্ভব না। আপনার দরকার পড়লে বসের সাথে কথা বলেন। বিজয় তো অনেক অবাক হয়েছে ছেলেগুলোর কথা শুনে, কিন্তু তুহিন হঠাৎ এমন করলো কেন? বিজয় সাহেব যেন কিছুতেই মেলাতে পারছে না তুহিনের ব্যবহার। বিজয় সাহেব সাথে সাথে তুহিনকে ফোন দেয়। একবার বাজতেই তুহিন ফোন ওঠায়। তুহিন, তুমি বলে তোমার ছেলেদের ফিরিয়ে নিয়েছো? হ্যাঁ আঙ্কেল, এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। আমাকে উপর থেকে এই কারণে চাপ দেওয়া হচ্ছে।
তাই আমি পারবো না, আমাকে মাফ করে দিন। বলেই ফোনটা কেটে দিল। বিজয় তো তুহিনের কথা শুনে ভেঙে পড়ছে। তুহিন ছিল নিজের ছেলের মতো। বিজয় সাহেব টেবিলের উপর মাথা রেখে ভাবতে লাগলেন কি করা যায়, কারণ কোম্পানির সেফটির জন্যই তুহিনের ছেলেদের আনছিল। বিজয় সাহেব সিদ্ধান্ত নিলেন যে এবার মাহফুজকেই সমস্ত কিছুর দায়িত্ব দেবে, কারণ মাহফুজকে বিজয় সাহেবের মনে ধরে গেছে। মাহফুজ এতদিন ধরে নিজের ছেলের মতো কোম্পানি আর বিজয় সাহেবের পরিবারের দেখাশোনা করছে। মাহফুজ আন্ডারগ্রাউন্ড রুমে বসে সবগুলো সিসি ক্যামেরার দিকে নজর রাখছে। কোম্পানির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা লাগানো আছে। এখন শুধু বিজয় সাহেবের বাড়িতেই সিসি ক্যামেরাগুলো লাগাতে হবে, যাতে করে বাড়িতে বসেই সব কিছুর উপর নজর রাখা যায়। তারপর বিজয় সাহেবের কাছ থেকে ছুটি নিলাম বাড়ি যাব বলে, কিন্তু আসল উদ্দেশ্য হলো তার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো। কিন্তু গেটের কাছে আসতে দেখি সে অচেনা ছেলেগুলো একটাও নেই। মনের মধ্যে তখন একটু খটকা লাগলো। যাই হোক, বসের কাছ থেকে জেনে নেব বিষয়টা। তারপর বিজয় সাহেবের বাড়িতে সিসি ক্যামেরাগুলো লাগিয়ে দিয়ে আসলাম। অফিসে ঢুকবো এমন সময় ফোন এলো। তাকে দেখে আননোন নাম্বার। ফোন রিসিভ হয়ে গেল। বুঝলাম যে বসের ফোন এসেছে। তারপর ফোনটা কানে নিলাম। হ্যালো, কে বলছেন? আমি তোর বাপ রে, রাজ রে। তুই আবার কেন ফোন দিয়েছিস? তোকে কিছু কথা বলি। তোর কাছে কোম্পানি চেয়েছিলাম, নিজের ইচ্ছায় দিস নেই। কোম্পানিকে পাবো বলে আশায় বসেছিলাম, কিন্তু তোর মেয়েকে দেখলাম সেদিন। তোর মেয়ে তো পুরাই ঝাকাস দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। এখন তোর কাছে দুটো অপশন, হয় তোর মেয়েকে দিবি আর না হয় তোর কোম্পানি। যদি তাও না করিস তাহলে তোর মেয়েকে খুঁজে পাবি না, আর মাইনের ধাক্কায় তোর অফিস আর বাড়ি কিছুই খুঁজে পাবি না। রাজের কথা শুনে মাহফুজের মাথায় তো রক্ত উঠে যায়। রাজের এত বড় সাহস হয় কি করে তার সঙ্গে নিয়ে এত কথা বলার? এই মাফিয়াদের কারণে পরিবার থেকে ঝরে গিয়েছি, আর ঝরে যাওয়ার কারণের মধ্যে রাজেরও হাত ছিল। তাই প্রথমে রাজকেই শেষ করতে হবে, আর এটার জন্য আমাকে আগের জীবনে ফিরে যেতে হবে। তারপর অফিসে যেতেই বসের ডাক পড়লো। বসের কেবিনে গেলাম। হ্যাঁ মাহফুজ, এসো ভেতরে এসো। তারপর ভিতরে গিয়ে বসের সামনে বসলাম। শোনো মাহফুজ, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। কাজটা আমার ব্যক্তিগত, আর আমি একমাত্র তোমাকেই ভরসা করি। হ্যাঁ বলুন, কি বলবেন? দেখো মাহফুজ, রাজের নজর আমার কোম্পানির সাথে আমার মেয়ের দিকেও পড়ছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি। এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে। জীবনে একজনকে ভালোবাসলাম তা অন্যের হয়ে যাবে। ঠিক আছে বস, যখন প্রয়োজন হবে আমাকে বলবেন, বলে মন খারাপ করে বসের কেবিন থেকে বেরিয়ে গেলাম। তারপর নিজের কাজে চলে গেলাম। এদিকে তো রাজের তো প্ল্যান হয়ে গেছে মাইন্ড কোথায় ফিট করবে আর বিজয় সাহেবের মেয়েকে তুলে আনবে। রাজের কাছে যে মাহফুজের ইনফরমার লুকিয়ে আছে সে বিষয়টা রাজ জানে না। রাজের ছেলেদের নিয়ে আড্ডায় বসে আছে। এমন সময় সিফাত ভাই আসে। সিফাত ভাইকে দেখে রাজ দাঁড়িয়ে যায়। সিপাত ভাই, আপনি এখানে হঠাৎ করে? কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। তোর কি খবর? এই আপনার জন্য ভালো আছে। তো বলুন, কি কাজে আসলেন আমার কাছে? শোন রাজ, ভালো খবর আছে। আমি জানি তুই বিজয়ের কোম্পানিকে টার্গেট করছিস, আবার প্রথম দেখাতে তার মেয়েকেও তোর ভালো লেগেছে। অতএব বিজয়ের মেয়েকে তুলে নিতে পারলে বিজয় দুর্বল হয়ে যাবে। কিন্তু ওইখানে মাফিয়া কিং মাহফুজ বসে আছে, যার আন্ডারে আমরা কাজ করি। বলেন কি সিফাত ভাই? মাফিয়া কিং মাহফুজকে তো আমি মারার জন্য অধি অগ্রে বসে আছি, কিন্তু এই মাহফুজ যে কোথায় থাকে তাই তো জানতাম না। এখন তো মারার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আরও একটা কথা জানতে পেরেছি যে মাহফুজ বিজয়ের মেয়েকে ভালোবাসে। অতএব বিজয়ের মেয়েকে জিম করলি মাহফুজ তোর হাতের নাগালে। আর আমিও মাহফুজকে মারার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারতেছিলাম না। এবার সুযোগ পাইছি মাহফুজকে মারার। হ্যাঁ ঠিক বলছেন, আমি কাল রাতেই সব ব্যবস্থা করতেছি। মাহফুজের ইনফরমার হাবিব আর নিলয় রাজদের ওই প্ল্যান শুনে সাথে সাথে মাহফুজকে ফোন দেয়। মাহফুজ একটু বিশ্রাম নিচ্ছে আর তখনই ফোনটা বেজে ওঠে। হ্যাঁ হাবিব বল, কি খবর? ভাই, একদম তাজা খবর আছে। তারপর হাবিব রাজের প্ল্যান সম্পর্কে মাহফুজকে সব জানিয়ে দেয়। আর সিপাত ভাই আপনাকে মারার প্ল্যান করছে। ঠিক আছে, প্ল্যান আমার কাছেও আছে। আর কালই রাজের শেষ দিন। তুই শুধু একটা কাজ কর, রাজের কাছে খবর পৌঁছে দে যে বিজয় সাহেব তার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। বাকি সব আমি করব। ঠিক আছে ভাই। তারপর হাবিব রাজের কাছে খবর পৌঁছে দেয় যে বিজয় সাহেব তার মেয়ের বিয়ে ঠিক করেছে। কথা শুনে রাজের মাথায় আগুন ধরে যায়। বিজয়ের বাচ্চা এত বড় সাহস যে ওর মেয়ের বিয়ে ঠিক করে, যেখানে আমি ওর মেয়েকে চাইছি। কাল ওর মেয়ে আর ওকে ধরে আনবো,
আর মাইন দিয়ে কোম্পানি বাড়ি সব উড়িয়ে দিব। এদিকে মাহফুজ অন্য প্ল্যান করে বসে আছে, এই রাজকে কালি মাটির সাথে মিশিয়ে দেবে। এতদিন চুপ করেছিল, কিন্তু এখন আর নয়। মাহফুজ তাহসিনের কাছে ফোন করে। তাহসিন, তুই কোথায় আছিস? এই তো এখন এক জায়গায় একটু কাজে আসছি। আজ বিকালে মাফিয়ার সব ছেলেদের খবর দিয়ে আড্ডায় আসতে বল। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি। বিকেলে অফিস ছুটি হলে মাহফুজ বাসায় চলে যায়। বাসায় গিয়ে রেডি হয়ে আড্ডায় চলে যায়। গিয়ে দেখে আগে থেকেই সবাই এসে বসে আছে। তারপর মাহফুজ আড্ডায় ঢুকে যায়। মাহফুজকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। তারপর মাহফুজ একটি চেয়ারে গিয়ে বসে। হ্যাঁ বল মাহফুজ, কি জন্য ডেকেছিস? শোন, তোরা সবাই রাজকে, যে আমাকে মেরে ফেলার জন্য সমস্ত ব্যবস্থা করছে আর টার্গেট করছে বিজয় সাহেব আর তাসফিকে, ওরা জেনে গেছে যে আমি তাসফিকে ভালোবাসি, যে তাসফিকে দিয়ে আমাকে ধরবে। বিজয় সাহেবকে মাইন দিয়ে উড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছে। রাজ মনে হয় আজ রাতেই মাইন লাগাবে বিজয় সাহেবের কোম্পানি আর বাড়ির চারপাশে। ওরা কিছুই করতে পারবে না, আমরা সবাই আসছি। আর শোন তাহসিন, তুই আমাদের ছেলেদের দূরে গ্রুপ কর। একটা গ্রুপ রাজের সব মাইন্ডগুলো ফিউজ করে দেবে, আর একটা গ্রুপের কাজ হলো রাজের আড্ডার জায়গায় চারপাশে যত আড্ডাখানা আছে সবগুলোর চারপাশে মাইন্ড লাগানো। ওকে, সব কিছু হয়ে যাবে, তুই নিশ্চিন্তে থাক। তারপর মাহফুজ বাসায় চলে যায়। এদিকে মাহফুজের ধারণা অনুযায়ী রাজের ছেলেরা রাতেই কোম্পানি আর বিজয় সাহেবের বাড়ির চারপাশে মাইন লাগিয়ে দিয়ে যায়। মাহফুজ তো আগে থেকে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছিল, তাই সিসি ক্যামেরাই সব রেকর্ড হয়ে গেল যেখানে মাইনগুলো লাগিয়েছে। তারপর মাহফুজ সেই ভিডিওটা তাহসিনের কাছে পাঠিয়ে দেয় আর সবগুলো মাইন নষ্ট করে দিতে বলে। তারপর ঘুমিয়ে যায়। তাহসিনও কাজে লেগে যায় ছেলে পেলে নিয়ে। রাতের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলে। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দেই। অফিসে পৌঁছে মন দিয়ে কাজ করতে থাকি। এভাবেই দুপুর হয়ে যায়। হঠাৎ মাহফুজের কাছে একটা ফোন আসে। মাহফুজ ফোনটা রিসিভ করতেই রাজ বলে ওঠে। মাহফুজ, তুই কি ভেবেছিস তোর ইনফরমান দিয়ে আমার সব তথ্য নিয়ে নিবি? সেটা কখনো সম্ভব নয়, কারণ তোর ইনফরমারকে আমি বন্দি করে ফেলেছি। এই নে ওর গলা শোন। তারপর রাজ হাবিব আর নিলয়ের মুখের কাছে ফোনটা ধরে। ভাই, আমাদের কিছুই হবে না, আপনি আছেন তো, আমরা জানি আপনি আমাদের বাঁচাবেন। বলতেই রাজ ফোনটা নিয়ে নেয়। এদিকে মাহফুজ রাজের মুখ থেকে বিজয় সাহেবের কথা শোনার জন্য বসে আছে, কারণ মাহফুজ জানে যে বিজয় সাহেব আর তাসফিকে রাজ তুলে নিয়ে গেছে। মাহফুজ শোন, আর একটা কথা, তোর ভালোবাসা তাসফি আর বিজয়কে তুলে নিয়ে আসছি। যদি সবাইকে বাঁচাতে চাস তাহলে আজ সন্ধ্যায় আমাদের আড্ডায় চলে আয়। আমি মেসেজে ঠিকানা দিয়েছি। আর হ্যাঁ, একাই আসবি, কোনো অস্ত্র ছাড়া। বলেই ফোনটা কেটে দেয়। মাহফুজ এই সুযোগটার জন্যই অপেক্ষা করতেছিল এত সময় ধরে, কারণ আজই রাজের শেষ করে দেবে। মাহফুজ তখনই তাহসিনকে ফোন দেয়। হ্যাঁ বল, কি করতে হবে? শোন তাহসিন, রাজ আমাকে ওদের আড্ডায় যেতে বলেছে আজ সন্ধ্যায়, আর আমাকে একাই যেতে বলেছে। আমি জানি ওরা আমাকে মেরে ফেলার জন্য ওইখানে সব কিছুই ফাঁদ তৈরি করছে। তুই 3000 ছেলে নিয়ে কাজের আড্ডার চারপাশে সেট হয়ে যা, আর সবাই স্নাইপার নিয়ে যাবি। আমি ইশারা দিলেই শুরু করে দেবি। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, সব হয়ে যাবে, তুই নিশ্চিন্তে চলে যা। তারপর মাহফুজ বাসায় চলে যায়। বাসায় গিয়ে খাটের নিচ থেকে মেশিনটা বের করে। অনেকদিন ধরে মেশিনটা ব্যবহার করা হয় না। তারপর 2 মাথাওয়ালা ছুরিটা বের করে। এতদিন পর আজ ছুরিটা রক্তের স্বাদ পাবে। সন্ধ্যার দিকে মাহফুজ রাজের দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। আড্ডায় ঢোকার সময় মাহফুজকে চেক করতে থাকে, কিন্তু মাহফুজ মেশিন আর ছুরি এমনভাবে রাখছে যে রাজের ছেলেগুলো চেক করে পেল না। তারপর মাহফুজ আড্ডায় ঢুকে যায়। মাহফুজকে দেখে রাজের সব ছেলেরা ঘিরে ধরে। মাহফুজ কোনার দিকে চোখ রেখে দেখে তাসফি আর বিজয় সাহেবকে বেঁধে রাখছে। ওদের পাশেই হাবিব আর নিলয়কে বেঁধে রাখছে। সবারই মুখ বাঁধা। তাসফি আর বিজয় সাহেব তো মাহফুজকে এইখানে দেখে প্রচন্ড অবাক হয়েছে। মাহফুজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহফুজ তাসফির দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দেয়। ঠিক সেই মুহূর্তে রাজ বেরিয়ে আসে। রাজ এসেই একটা হাসি দেয়। কিরে, শেষ পর্যন্ত আমার পদে পা দিলি? তোরে তো আজকে জমের বাড়িতে পাঠাবো, তৈরি হয়ে যা। আমি জোরে হেসে দিই। তুই শেষ করবি আমাকে? আমি অনেকদিন ধরে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছি, কিন্তু তোর জন্য আজ পর্যন্ত পারলাম না। আজ কে কাকে জমের বাড়ি পাঠায়? তাই দেখ, আজই তোর জীবনের শেষ দিন। তাহলে আগেই তোর সামনে তোর বসের আর কোম্পানি বাড়ি উড়িয়ে দিব। বলে ফোনটা বের করে আর ল্যাপটপ অন করে। ল্যাপটপে বিজয় সাহেবের বাড়ি আর কোম্পানি লাইভ ভিডিও প্লে হচ্ছে। এবার সব মাইন দিয়ে উড়িয়ে দিব, আর সবাই তাকিয়ে দেখবে। বলে ফোনের বাটনে চাপ দেয়।
কিন্তু মাইন বিস্ফোরণ হয় না। রাজ তো অনেক অবাক হয়েছে, এভাবে সবগুলো মাইনের সুইচ চাপে কিন্তু একটা বিস্ফোরণ হয় না। মাহফুজ এবার মুচকি হেসে বলে, আমি কি তোর মতে এরকম কাঁচা কাজ করি? আমার মাফিয়ার দলে কাজ করিস আর আমাকে শেখাবি কাজ কাকে বলে? তারপর মাহফুজ ফোনটা বের করে, রাজের জন্য আড্ডার জায়গাগুলো লাইভ ভিডিও অন করে। তারপর ওয়ান বলতেই কান ফাটানো আওয়াজ, প্রথমে আড্ডার জায়গাটা উড়ে যায় মাইনের আওয়াজে, পুরো শহর কেঁপে ওঠে মাইনের আওয়াজে। তারপর মাহফুজ টু বলার সাথে সাথে আরেকটা মাইন বিস্ফোরণ হয়। এভাবে 6টা মাইন বিস্ফোরণ হয়। তোর সবগুলো আড্ডার জায়গা শেষ, এখন তোকে শেষ করব। তাই নাকি? তোর সাহস তো মন্দ না, আমার ঘরে এসে আমাকেই হুমকি দিস। বলেই রাজ ওর ছেলেদের অর্ডার দেয় মাহফুজকে মারার জন্য। সাথে সাথে রাজের সব ছেলে মাহফুজকে মারার জন্য এগিয়ে আসে। মাহফুজ এবার বাম পায়ের গোড়া থেকে ছুরিটা বের করে, একাই ওদের সাথে লড়াই শুরু করে। মাহফুজ একাই 50 জনের মতো ছেলেকে মেরে মাটিতে শুইয়ে দেয়। আবার ছেলেগুলো তেড়ে আসে, মাহফুজ ওদের সাথেও লড়াই করতে থাকে। কিন্তু হঠাৎ করে মাহফুজের পেটের মধ্যে কেউ একজন চাকু ঢুকিয়ে দেয়। মাহফুজ পেছন দিকে তাকিয়ে দেখে সিফাত ভাই তার পেটে চাকু ঢুকিয়ে দিয়ে হাসছে। সিবাত ভাইকে দেখে অবাক হয়ে যাই, যে এতদিন আমার সাথে ছিল সে আজ আমাকে চাকু মারলো। মাহফুজ তখন পেট থেকে চাকু বের করে সিফাতের বুকে সজোরে একটা লাথি মারে। সিফাত তাল সামলাতে না পেরে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। কুত্তার বাচ্চা, তুই আমাকে মারলি? বলে মাটি থেকে উঠে মাহফুজকে আবার মারার জন্য এগিয়ে আসে। আর তখনই তাহসিন মাফিয়ার ছেলেদের অর্ডার দেয় গুলি চালাতে। প্রত্যেকের হাতে স্নাইপার। সিফাত মাহফুজকে মারার জন্য এগিয়ে আসলে স্নাইপারের গুলি এসে সিফাতের মাথা ছিদ্র করে দেয়, আর সিফাত জায়গায় পড়ে যায়। তারপর রাজ মাহফুজকে মারার জন্য আসলে মাহফুজের হাতে থাকা চাকু দিয়ে রাজের পেটে ঢুকিয়ে দেয়, ছুরি দিয়ে আঘাত করতেই থাকে। রাজ রে, তোদের জন্য আমি পরিবার থেকে আলাদা হয়ে আছি, এসব ঝামেলা থেকে দূরে ছিলাম, কিন্তু তোদের জন্য দূরে থাকতে পারলাম না। এদিকে রাজ জমের বাড়ি পৌঁছে গেছে। রাজকে মারছে দেখে রাজের ছেলেরা মাহফুজকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু স্নাইপারের আঘাত সবগুলো মাথা ছিদ্র হয়ে যায়। এটা দেখে বাকিরা পালানোর জন্য আড্ডার বাইরে দৌড়ে চলে যায়, কিন্তু মাহফুজের ছেলেরা আগে থেকেই আড্ডার চারপাশ ঘেরাও করে ফেলেছে। বাকিদেরও মাথায় খুলি ছিদ্র হয়ে যায়। তাহসিন দৌড়ে এসে সবার হাত পায়ের বাঁধন খুলে দেয়। এদিকে মাহফুজের যেন দুনিয়াদারি অন্ধকার হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পর হয়তো সে পরকালের বাসিন্দা হয়ে যাবে। মাহফুজ আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে। মাহফুজের এই অবস্থা দেখে সবাই মাহফুজের কাছে দৌড়ে যায়। তাসফি তো কেঁদে চলছে। তাহসিন খেয়াল করে দেখে মাহফুজের পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। পেটের জায়গায় চাকুর আঘাতে অনেক বড় ক্ষত হয়ে গেছে, সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। মাহফুজ, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি একবার আমার সাথে কথা বলো। হ্যাঁ মাহফুজ, একবার উঠে দেখো, আমি তোমার কাছে বসে কাঁদছি। তোমার কি একটু মায়া হয় না আমাকে কাঁদতে দেখে? একটিবার আমার সাথে কথা বলো না। হ্যাঁ মাহফুজ, উঠে দেখো না একবার। কিন্তু মাহফুজের কোনো সাড়া শব্দ নাই। মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে, পুরো ফ্লোর রক্তে লাল হয়ে গেছে। মাহফুজের ছেলেরাও সমানে কেঁদে যাচ্ছে। এই মাহফুজ, উঠ না একবার, দেখ আমি তাহসিন, তোর প্রাণের বন্ধু। তুই তো আমার প্রাণের ভাই, একবার কি আমার সাথে কথা বলবি না? কিন্তু তবুও মাহফুজের কোনো সাড়া নাই। এবার তাহসিন মাহফুজের বুকের সাথে কান লাগিয়ে দেয়, মাহফুজ শ্বাস নিচ্ছে কিনা দেখার জন্য। বুকের সাথে কান লাগানোর পর এই তাহসিন সিটকে কয়েক হাত দূরে সরে যায়। এই মাহফুজ, তুই শ্বাস নিচ্ছিস না কেন? তুই মারা গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? এটা শোনার পর তাসফির কান্নার গতি আরো বেড়ে যায়। বিজয় সাহেবও কেঁদে যাচ্ছে। তাসফি মাহফুজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এটা দেখে বিজয় সাহেব অবাক হয়ে যায়। বিজয় সাহেবের যা বোঝার বুঝে যায়। মাহফুজের নিথর দেহ পড়ে আছে, সবাই সমানে কান্না করে যাচ্ছে। তাসফি তো পাগল পাগল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে হঠাৎ মাহফুজ জোরে শ্বাস নিয়ে ওঠে। এটা দেখে সবাই প্রচন্ড খুশি হয় যে মাহফুজ বেঁচে আছে। এই তোরা গাড়ি নিয়ে আয়, মাহফুজকে হাসপাতালে নিয়ে চল এখনই। তাসফি তো মাহফুজকে জড়িয়ে ধরে কেঁদেই চলছে। তারপর মাহফুজকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। সারা রাস্তা তাসফি মাহফুজকে জড়িয়ে ধরে রেখেছে। হাসপাতালে নেওয়ার পর মাহফুজকে অপারেশন রুমে নেওয়া হয়। পুরো হাসপাতালে মাহফুজের ছেলেরা দাঁড়িয়ে আছে। হাসপাতালে এক ফোঁটা জায়গাও বাকি নাই। মাহফুজের ছেলেরা কেঁদে চলেছে। তাহসিন অপারেশন রুমের বাইরে পায়চারি করছে। বিজয় সাহেব দেখে তার মেয়ে কেঁদেই চলেছে। এটা দেখে তাসফিকে বললেন,
কিরে মা, তুই কি মাহফুজকে ভালোবাসিস? তাসফি এবার আর সামলাতে পারল না নিজেকে, বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। বাবা কেমন করে বুঝলো? কিরে মা, বল, তুই কি মাহফুজকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, আমি মাহফুজকে ভালোবাসি। মাহফুজের মন অনেক ভালো, মাহফুজও আমাকে ভালোবাসে। তুই কি সত্যি ওকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, অনেক বেশি। মাহফুজও আমাকে ভালোবাসে, আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি মাহফুজকে আমার কাছে ফিরিয়ে দাও। কাঁদিস না মা, তোর কান্না যে আমার সহ্য হয় না। চিন্তা করিস না, আল্লাহ নিশ্চয়ই মাহফুজকে ভালো করে দিবেন। তাসফি তার বাবার কোলে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। এর মধ্যে ডাক্তার এসে বলে যে মাহফুজের ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে, না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। ডাক্তার সাহেব, আমি রক্ত দেব, কারণ মাহফুজ আর আমার রক্তের গ্রুপ একই, দুজনেরই ও পজিটিভ। কিন্তু 1 ব্যাগে তো হবে না, 2 ব্যাগ লাগবে। তখনই তাসফি উঠে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, আমার রক্ত ও পজিটিভ, আমি রক্ত দিব। আপনারা 2 জনেই আমার সাথে আসুন, আপনাদের রক্ত নিতে হবে। তারপর ডাক্তার রক্ত নিয়ে আবার অপারেশনে ঢুকে যায়। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বের হয়। তখনই সবাই দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, রোগীর কি অবস্থা? ভালো আছে তো? একটুর জন্য বেঁচে গেছি, সবাই আল্লাহর ইচ্ছা। চাকুটা পেটের অনেক গভীরে চলে গিয়েছিল। আমরা কি এখন দেখা করতে পারবো রোগীর সাথে? না, এখন নয়, রোগীর এখনো জ্ঞান ফিরে নাই। জ্ঞান ফিরলেই দেখা করতে পারবেন। বলে ডাক্তার চলে যায়। তারপর সবাই বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর নার্স এসে বলে যে মাহফুজের জ্ঞান ফিরেছে, এখন রোগীর বাড়ির লোক দেখা করতে পারবেন। তারপর তাহসিন মাহফুজের কাছে যায়, দেখে মাহফুজ শুয়ে আছে, পেটে ব্যান্ডেজ করা। এখন কেমন লাগছে তোর? হ্যাঁ, অনেক ভালো লাগছে, কিন্তু রাজদের কি খবর? সবগুলো লাশ গুম করে ফেলছি, কেউ খুঁজে পাবে না। মাহফুজ আর তাহসিন কথা বলতে থাকে। তখনই তাসফি ভিতরে আসে। তাসফিকে দেখে তাহসিন বলে, দোষ, সুস্থ হলে টিপ দিস, এখন ভাবির সাথে কথা বল। তারপর তাসফিন এসে মাহফুজের কাছে বসে মাহফুজকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মাহফুজ খেয়াল করে তাসফির চোখ দুটো ফুলে গেছে। মাহফুজ বুঝতে পারে তাসফি এতক্ষণ কেঁদেছে, আবার এখনো কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? এই তো দেখো আমি বেঁচে আছি। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? ধুর পাগলি, কি যে বলো না, আমি তো বেঁচে আছি, এখন আবার আমাকে নিয়ে বেঁচে থাকবা? এখন কান্না থামো তো দেখি, একবার হাসো তো কলিজা, তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগে। মাহফুজ তাসফির চোখ থেকে হাত দিয়ে পানি মুছে দেয়। তারপর তাসফি হেসে দেয় আর মাহফুজকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই দরজায় কেউ একজন কাশি দেয়। মাহফুজ তাকিয়ে দেখে তাসফির বাবা দাঁড়িয়ে আছে। তাসফি নিজের বাবাকে দেখে লজ্জায় মাহফুজকে ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকে। বিজয় সাহেব এসে মাহফুজের পাশে বসে। তারপর মাহফুজের দিকে তাকায়। মাহফুজ নিজের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে যে আমাকে মনে হয় অপমান করবে এখন। মাহফুজ, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? মাহফুজ অবাক হয়ে তাকায় বিজয় সাহেবের দিকে। উনি কেমন করে জানলেন? না মানে আঙ্কেল, আমি থাক, আর মানে করতে হবে না। তাসফি আমার কাছে সবকিছু বলছে। তখন তাসফির দিকে তাকলাম, দেখি লজ্জায় মাথা নিচু করে রাখছে। মনে মনে বললাম, কত বড় ফাজিল, ওর বাবার কাছে ও সব বলে দিছে। কিন্তু মাহফুজ, আমার একটা বিষয় খটকা লাগছে। জি আঙ্কেল, কোন বিষয়ে? তুমি রাজের মতো এত বড় মাফিয়াকে মারা যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, আর তুমি মেরে ফেললে। আর তোমার সাথে এত ছেলেপেলে কিভাবে? আসলে তুমি কে বলো তো? আঙ্কেল, আমি আবার কে হতে যাব? আমি আপনার বডিগার্ড। না, এইটা তোমার আসল পরিচয় নয়, তুমি অনেক বড় কিছু। প্লিজ আমার কাছ থেকে লুকায়ো না, বলো প্লিজ। আঙ্কেলের কথা শুনে কি বলবো বুঝতেছি না। আমার পরিচয় জানলে হয়তো তিনি আমাকে কখনোই মেনে নেবেন না। কি হলো, বলো না কেন? দেখো, তোমার সাথে আমার মেয়ের জীবন জড়িয়ে আছে। আসলে আঙ্কেল, আমি হলাম কিং অফ মাফিয়া, আর সমস্ত মাফিয়ার দলে আমার হাতে তৈরি। রাজও আমার মাফিয়ার দলে কাজ করতো, কিন্তু আমার আগের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। যদিও আমি কিং ছিলাম, তবুও এসব ঝামেলা থেকে বাঁচছিলাম। তোমার আগের জীবন সম্পর্কে আমি জানতে চাই। আমার মেয়ের জীবনে আসার আগে তোমার পরিচয় আর পরিবার সম্পর্কে আমাকে বলো প্লিজ। হ্যাঁ বলবো, আমার পরিচয় আর লুকাবো না। তবে শুনুন ফার্স্ট ভাই, কয়েক বছর আগের কথা। বাবা মা আর একটা বোন নিয়েছিল আমাদের সুখের সংসার। আমাদের দিনগুলো খুব সুখের মধ্যে দিয়েই কাটতেছিল। বাবা ছিলেন বড় একজন ব্যবসায়ী, আর বোনটা স্কুলে পড়তো। আমি তখন অনার্স 3য় বর্ষে পড়ি। ভার্সিটির বন্ধু বান্ধব, আড্ডা, পরিবার
সব কিছু নিয়েই আমার নিত্যদিনগুলো ছিল অসাধারণ। সবসময় ছোটো বোনের সাথে ঝগড়া করতাম, আর ছোটো বোন আমার সাথে না পেরে কেঁদে দিত। তখন আমার দায়িত্ব হতো ছোটো বোনটার কান্না থামানো, আর বাবা মায়ের ভালোবাসা তো আমাদের ভাই বোনের উপর সবসময়ই ছিল। তো এইভাবেই আমি সুখের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতেছিলাম। একদিন কলেজে বসে ক্লাস করতেছিলাম, তখন ছাত্রলীগের কয়েকজন নেতা এসে ছেলেদের ডেকে নিয়ে যায় একটা মিছিলে। আমি কখনো এইসব মিছিলে যাই না, কিন্তু সেদিন প্রিন্সিপাল এসে সবাইকে যেতে বলে। মিছিলে যেতে হলেও মিছিলের একজন নেতার সাথে আমার একটু পরিচয় ছিল, আমি তাকে ভাই বলেই ডাকতাম। ওই ভাই আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য অনেক অনুরোধ করলেন, কিন্তু আমি রাজি ছিলাম না। তবুও ভাইটা এমনভাবে বললেন যে আমি তাদের দলে যোগ হয়ে গেলাম। এই বিষয়টা আবার বাবার কানে পৌঁছে গেল। বাবা আবার এসব দল করা পছন্দ করতো না। কলেজ শেষে বাড়ি যেতেই বাবা আমাকে অনেক বকা দিল। আমার আর কি করার ছিল, বাবার বকা শুনে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার বোন আসলো। ভাইয়া, তুমি ওইসব দলে কেন যোগ দিলে? প্লিজ তুমি ছেড়ে দাও না এইসব। তাই বা আমার বোনের নাম। দেখি রে আপু, কি করা যায়, আজই তো যোগ দিলাম, ভালো না লাগলে ছেড়ে দেবো। তুই এখন যা আপু, আমি রেস্ট নেবো। তারপর তাইবা চলে যায় আর আমিও শুয়ে পড়ি। এভাবেই দিন যেতে লাগলো, আর আমারও রাজনীতি ভালো লেগে যায়। তবে আমি পড়ালেখার পাশাপাশি রাজনীতি করতে লাগলাম। কিন্তু এই জন্য বাবা আমার প্রতি নারাজ ছিলেন। মামা আমাকে এসব ছেড়ে দিতে বলে, কিন্তু আমি ছাড়তে পারি নাই। এর মধ্যে আমি আমার বন্ধু তাহসিনকে আমার দলে নিয়ে নেই। আস্তে আস্তে আমি আর তাহসিন পুরোপুরিভাবে মিশে যাই ওই দলে। আমাদের দুইজনের মেধা ছিল অনেক, যার কারণে অনেক সহজেই যে কোনো কাজ করে ফেলতাম। আমাদের এই যোগ্যতা দেখে ছাত্রলীগ নেতার মন গড়ে যায়, আমাদেরকে তার ডান হাত বানিয়ে নেয়। এভাবেই দুজন উপরে উঠতে থাকি, কিন্তু আমাদের গতি এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা আরও কঠিন কাজগুলো করতে লাগলাম। আমার আর তাহসিনের মধ্যে রাজনীতি এমনভাবে গেঁথে গিয়েছিল যে আমরা এর জন্য কোনো কিছুই করতে রাজি ছিলাম। এভাবেই আমাদের দিন কাটতে লাগলো। আমরা বিভিন্ন কাজের মাধ্যমে নেতাদের দৃষ্টিতে পড়তে লাগলাম। সবাই এক পর্যায়ে আমাকে আর তাহসিনকে সবগুলো কাজে নিতে লাগলো। কিছুদিন পর আমার কাজ দেখে বড় একজন নেতা খুশি হয়ে গেল, আর আমাকে একটা এলাকার দায়িত্ব দিয়ে দিল। আমিও তাহসিনকে আমার ডান হাত করে নিলাম। কিন্তু আমার বাবা আমার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল। একদিন ডেকে বলল, মাহফুজ, তুই যদি এই রাস্তা থেকে সরে না আসিস তাহলে আমার ঘরে তোর জায়গা হবে না। কিন্তু কে শুনে কার কথা। রাজনীতিতে ঢুকে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। যে বাবার মুখে পর বলে দিলাম যে তোমার ঘরে না থাকলে আমার কোনো সমস্যা নেই, বলে রুমে চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম যে আমাদের বিপক্ষ দলের নেতার ভাই আসিফ তাহসিনকে মেরেছে। এটা শুনে আমার মাথায় রাগ উঠে গেল। আমি আমার ছেলেদের ফোন করে বললাম যে যেখানে আসিফকে দেখতে পারবি আমাকে জানাবি। তারপর ফ্রেশ হয়ে খেতে বললাম। এর মধ্যে একজন ফোন করে বলল যে আসিফ চৌরাস্তার মোড়ে আছে। তখনই খাওয়া সেরে উঠে চলে গেলাম, গিয়ে দেখে আসিফ দাঁড়িয়ে আছে। আমি তখনই গিয়ে আসিফকে মারতে শুরু করলাম। আমার এতটাই রাগ হয়েছিল যে মারতে মারতে আসিফকে আমি মেরেই ফেলেছিলাম। আর এই খবরটা চলে গেল আসিফের ছোট ভাইয়ের কাছে। তারপর আসিফের ভাই আমাকে মারার জন্য আমার বাড়ি যায়, কিন্তু আমাকে না পেয়ে পুরো বাড়ি ভেঙে তছনছ করে দিয়ে আসে। বিকেলে আমি বাড়িতে গেলে আমার মাথা তো ঘুরে যায় বাড়ির ওই অবস্থা দেখে। তখনই বাবা আমার সামনে আসে। বাবা, একবার আমাকে বলো এই অবস্থা কে করছে, তাকে আমি জীবিত রাখবো না। বলতেই বাবা আমার দুই গালে কষে থাপ্পড় মারে। তুই আমার ছেলে হতে পারিস না। তোর মতো একটা কুলঙ্গার ছেলেকে আমি মানুষ করতেছি এতদিন ধরে। একজন খুনি কখনো আমার ছেলে হতে পারে না। আজ থেকে তোকে আমি ত্যায্যপুত্র ঘোষণা করলাম। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাবি। তখন বাবার কথাগুলো যেন আমার কলিজা ছিঁড়ে দিয়েছিল। ঠিকই তো, আমি একজন খুনি। তারপর কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে আসলাম। রাস্তায় একটা চায়ের দোকানে গেলাম, গিয়ে দেখি তাহসিনও আমার মতো চায়ের দোকানে বসে আছে। তাহসিন, এবার বাংলা পাঁচের মতো মুখ করে বসে আছিস কেন? দোষ রে, এসব ঝামেলায় জড়িয়েছি বলে আমাকে বাড়ি থেকে বাবা অনেক অপমান করে বের করে দিয়েছে। তাহসিনের কথায় তখন মৃদু হাসলাম যে ওর আর আমার অবস্থা একই রকম। তারপর দোকান থেকে বের হয়ে আমাদের নেতার কাছে গেলাম, যার আন্ডারে আমরা কাজ করতাম। কিন্তু সেই নেতা আমাদেরকে খুনির অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। সেখানে আমাদের জায়গা হলো না। একবার মনে করলাম বাড়িতে ফিরে যাই, কিন্তু তখন মনে পড়লো যে বাবা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর কি আর করার, আমার আর তাহসিনের কোনো জায়গাতেই আশ্রয় জুটলো না। তখন উপলব্ধি করতে পারলাম যে পরিবারের ভূমিকা কতটুকু। এই নেতারা শুধু তাদের স্বার্থের জন্য আমাদেরকে গরুর মতো খাটায়। তখন আমি প্রতিজ্ঞা করলাম যেভাবেই হোক আমি মাফিয়াদের কিং হব, নিজের মাফিয়ার দল তৈরি করব। আর যারা আমার সাথে প্রতারণা করছে বা করবে, একটাকেও জীবিত রাখবো না। এখানে একটা কথা বলে রাখি যে আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না, এখানে শুধু আমার মন গড়ার কথা ছাড়াই কিছুই নাই। তো চলুন গল্পটা শুরু হওয়া যাক। তখন আর আমি তাহসিন রাস্তায় ঘুরতে লাগলাম। অনেক অসহায় হয়ে পড়লাম আমরা দুজন। প্রত্যেক দিন নিজেদের খাবার জোটাতেই কষ্ট হয়ে যায়, বেঁচে থেকেও মারা যেতে লাগলাম দুজনে। কিন্তু এভাবে আর কতদিন চলবে?
পেট তো চালাতে হবে, তাই কাজের সন্ধানে বেরিয়ে গেলাম দুজন, কিন্তু ভালো কোনো কাজ পেলাম না। অবশেষে পেটের দায়ে খারাপ কাজের সাথেই যুক্ত হয়ে গেলাম। সব রকমের খারাপ কাজই করতে লাগলাম। এমন কোনো খারাপ কাজ ছিল না যা আমরা করতাম না। চুরি থেকে শুরু করে খুন পর্যন্ত করতে লাগলাম। এক পর্যায়ে মাফিয়াদের দলের সাথে যুক্ত হয়ে গেলাম দুজনে। এখানেও আমাদের কাজের গতি দেখে উপর লেভেলে পাঠানো হলো, কিন্তু আমি তো আগেই ভেবে রেখেছি যে আমি নিজের দল তৈরি করব। আমি আমার নিজের গতি মতো এগোতে লাগলাম, আর তাহসিন তো আমার সাথে আসেই। তারপর থেকে বড় বড় নেতাদের সাথে কাজ করতে লাগলাম, আর গোপনে কৌশলে মাফিয়াদের ক্রুদের আমার দলে আনতে লাগলাম। তাহসিনকে এখানেও আমার ডান হাত বানালাম। কিছুদিন পর আমার একটা বিশাল দল হয়ে গেল। আমি যে মাফিয়ার দলে কাজ করতাম তার সমস্ত ভ্রুকে আমার দলে নিয়ে আসলাম। তো ওনারা শুধু উপরেই মাফিয়ার দলে কাজ করতে লাগলো, কিন্তু ভেতরে আমার আন্ডারেই কাজ করতে শুরু করলো। এভাবে প্রচুর বুদ্ধির সাথে কাজ করে আমি আন্ডারগ্রাউন্ডের মাফিয়া কিং হয়ে উঠলাম। কিন্তু কীভাবে যেন বড় বড় মাফিয়া আন্ডারগ্রাউন্ডের লিডার আমার বিষয়টা জেনে গেল। আমাকে দেখে বড় মাফিয়ার দলগুলো পাঙ্গা নিতে আসলো, কিন্তু আমার দলের সাথে পারলো না। তারপর সব কটা মাফিয়া গ্রুপকে বন্দি করে আমার দলে নিয়ে আসলাম। আস্তে আস্তে দেশের সব মাফিয়াকে নিজের আয়ত্তে আনলাম। তারপর হয়ে গেলাম কিং অফ মাফিয়া। নিজেকে আত্মগোপন করে মাফিয়া টিম পরিচালনা করতে লাগলাম। তারপর পরিচয় হলো সিবাত ভাইয়ের সাথে। সিবাত ভাই ছিল অনেক বড় একজন মাফিয়ার নেতা। এভাবেই দিন যেতে লাগলো। কিন্তু একদিন বাবা মা আর আমার বোনটার কথা খুব মনে পড়ে গেল। নীরবে কাঁদলাম তাদের জন্য, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল অতীতের সেই কথা, যাদের জন্য পরিবার থেকে আলাদা হতে হয়েছিল। তাদেরকে আমি ছাড়বো না। তারপর আমার ছেলেদের পার্টি আসিফের বড় ভাইকে আমার কাছে নিয়ে আসলাম। আমাকে দেখেই চিনে ফেললো। তারপর ওটাকে কতল করলাম। তারপর যে নেতা আমাদের খুনের অপবাদ দিয়েছিল তাকেও খুন করলাম। এভাবেই শান্ত হলাম ওদেরকে মেরে। কিন্তু আমি এভাবে মাফিয়া হয়ে থাকতে ভালো লাগছিল না। আর নিজের একটা আলাদা পরিচয় বানানোর জন্য আপনার কোম্পানিতে চাকরি নিলাম, আর এখন আপনার বডিগার্ড হয়ে আপনার সামনে শুয়ে আছি বলে আমার অতীত শেষ করলাম। তাকে দেখি আঙ্কেল আর তাসফি দুজনেই কাঁদছে। মাহফুজ আজই তোমার পরিবারকে এখানে আনবে। আমি আগামী সপ্তাহে তোমার আর আমার মেয়ের বিয়ে দিব। জি আঙ্কেল। পরদিন সকালে তাহসিনকে পাঠালাম আমার আর ওর পরিবারকে নিয়ে আসতে। বিকেলে তাহসিন নিয়ে চলে আসলো সবাইকে। আমার বাবা সব কিছু শুনে আমাকে বুকে জড়িয়ে নিলেন। তাহসিনও ওর পরিবারের সাথে এক হয়ে গেল। আগামী সপ্তাহে আমার আর তাসফির বিয়ে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। খুব জাঁকজমকভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। সব কিছু আবার আগের মতোই হয়ে গেল। আমার বোনটাও নিজের ভাবিকে পেয়ে খুব খুশি হলো। 2 বছর পর মাহফুজ আর তাসফিয়ার জান্নাতি হুরের মতো একটা মেয়ে হলো। সবাই ভালোবেসে মেয়ের নাম দিল লামিয়া। এখন দুজন মিলে তাদের পরিটাকে নিয়ে ব্যস্ত আছে।